সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ইতিহাস ঐতিহ্যে ঘেরা স্থান। অথচ আমাদের অনেকেরই হয়তো ধারণা নেই সেসব স্থান সম্পর্কে, জানা নেই নিজের বিভাগ সম্পর্কে। দৈনিক সকালের দুনিয়ার ধারাবাহিক তথ্যচিত্র আসুন জানি দেশকে অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব দেশের প্রতিটি বিভাগের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, গঠন সম্পর্কে জানতে এবং জানাতে। চেষ্টা করব যেন সংক্ষিপ্ত করে দিতে পারি সেই বিভাগের সম্পূর্ণ রস। আমাদের সঙ্গেই থাকুন আর জানুন নিজের দেশকে। ভালো হোক মন্দ হোক, স্বদেশ তো সে বড় প্রিয়, যার মমতায় আকুল হয়ে যায় প্রাণ। তাই জানতে হবে, জানাতে হবে। জানাতে পারেন আপনিও এমন কোনো তথ্য যদি থাকে। আমাদেরকে ইমেল করুন info@সকালেরদুনিয়া.com এই ঠিকানায়। আমাদের আজকের আয়োজনে থাকছে খুলনা বিভাগ পরিচিতি। সবুজ শ্যামল এই সোনার দেশে খুলনা বিভাগ একটি মনোরম সৌন্দর্যের লীলাভূমি। পুরনো ঐতিহ্য আর ইতিহাসে ঘেরা এই বিভাগ। খুলনা বিভাগ বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বিভাগটির আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১,৫৫,৬৩,০০০ জন। খুলনা বিভাগের সদর দপ্তর খুলনা শহরে। এই বিভাগের সদর দপ্তর খুলনা শহর হল ঢাকা ও চট্টগ্রাম শহরের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। খুলনা বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর কুষ্টিয়া এবং তৃতীয় বৃহত্তম শহর যশোর। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা নদী এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদীবন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা, কুষ্টিয়া এবং যশোর অঞ্চল বাংলাদেশের অন্যতম শিল্প এবং বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনা ও কুষ্টিয়া এবং যশোর অঞ্চল নিয়ে গঠিত এই বিভাগকে শিল্প ইন্ডাস্ট্রির বিভাগ হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দর অবস্থিত। এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর খুলনা বিভাগের যশোরে অবস্থিত। বাংলাদেশের প্রথম রেলপথ এবং এশিয়ার সর্ববৃহৎ চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত। এছাড়া কুষ্টিয়াতে রয়েছে ভারী শিল্পাঞ্চল। বাংলাদেশের কয়েকটি উঁচু ভবনের মধ্যে কুষ্টিয়ার বিআরবি কেবল টাওয়ার অন্যতম, যা ৪০ তলা। এছাড়া চুয়াডাঙ্গাতে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভিটা, যশোরে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের ভিটা, কুষ্টিয়াতে রয়েছে কবি রবীন্দ্রনাথের ভিটা, মেহেরপুরে রয়েছে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর। বাগেরহাটে রয়েছে ৬০ গম্বুজ মসজিদ সহ খুলনা বিভাগের জেলাগুলোতে রয়েছে অনেক নিদর্শন। পৃথিবীর বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন খুলনা বিভাগের দক্ষিণাংশে অবস্থিত। এই সুন্দরবনকে ঘিরে এখানকার জনমানবের জীবনযাত্রা বেড়ে উঠেছে মাছ, সুন্দরবনের মধু আর গোলপাতার ছাউনিতে। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলায় সুন্দরবনের বিস্তৃতি ঘটেছে। অন্যদিকে খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয়। এছাড়া কুষ্টিয়াতে রয়েছে লালন শাহের মাজার, চুয়াডাঙ্গাতে রয়েছে ঘোলদাড়ি শাহী মসজিদ এবং যশোরে রয়েছে বহু ঐতিহাসিক সব নিদর্শন। রাজধানী ঢাকা থেকে খুলনা শহরের দূরত্ব সড়ক পথে ২১০ কিলোমিটার। ব্রিটিশ ভারতে খুলনা বিভাগ ছিল প্রেসিডেন্সি বিভাগের একটি অংশ। ১৯৪৭ সালের আগে প্রেসিডেন্সি বিভাগের ৬টি প্রধান জেলা ছিল মুর্শিদাবাদ, কলকাতা, ২৪ পরগনা, খুলনা, অতিরিক্ত যশোর এবং অবিভক্ত নদিয়া। ১৯৪৭ সালে দেশভাগের সময় এই বিভাগটিকে দুটি ভাগে বিভক্ত করে। খুলনা জেলা, যশোর জেলা এবং নদিয়া জেলার সিংহভাগ নবপ্রতিষ্ঠিত পূর্ব বাংলার অংশ হয়ে যায় এবং প্রেসিডেন্সি বিভাগের বাকি জেলাগুলো পশ্চিমবঙ্গের অংশ হয়ে যায়। ১৯৪৮ সালে পূর্ববঙ্গের নদিয়া জেলার সিংহভাগ নিয়ে নতুন কুষ্টিয়া জেলা গঠন করে এবং পূর্ববঙ্গ সরকার যশোর, খুলনা, কুষ্টিয়া জেলাকে রাজশাহী বিভাগে যুক্ত করে। ১৯৬০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার সেই সময়ের রাজশাহী বিভাগের কুষ্টিয়া, যশোর,
খুলনা এবং ঢাকা বিভাগের বরিশাল নিয়ে খুলনা বিভাগের যাত্রা শুরু হয়। 1993 সালে খুলনা বিভাগ থেকে আলাদা করে বরিশাল বিভাগ গঠিত হয়। খুলনা বিভাগে 59টি উপজেলা এবং 10টি জেলা রয়েছে। খুলনা বিভাগের পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা, উত্তরে রাজশাহী বিভাগ, পূর্বে বরিশাল বিভাগ এবং দক্ষিণে বিখ্যাত ম্যানগ্রোভ নামে পরিচিত সুন্দরবন সহ বঙ্গোপসাগরের গা ঘেঁষে রয়েছে নয়নঅভিরাম সমুদ্র সৈকত এবং দ্বীপপুঞ্জ। 10টি জেলা সমৃদ্ধ এই বিভাগ পদ্মা নদীর ব-দ্বীপ বা গ্রেটার বেঙ্গল ডেল্টার একটি অংশবিশেষ। অন্যান্য নদীর মধ্যে রয়েছে মধুমতি নদী, ভৈরব নদী, কপোতক্ষ নদ, কুমার নদ, চিত্রা নদী, রূপসা নদী, পশুর নদী ইত্যাদি। তবে খুলনা সদরের নামকরণের উৎপত্তি সম্বন্ধে নানান মত রয়েছে। সবচেয়ে বেশি আলোচিত মতগুলো হল মৌজা কিসমত খুলনা থেকে খুলনা নামকরণ করা হয়েছে। আবার কোনো মতে ধনপতি সওদাগারের দ্বিতীয় স্ত্রী খুল্লুনার নামে নির্মিত খুল্লুনেশ্বরী কালী মন্দির থেকে খুলনা নামটি উঠে এসেছে। তবে খুলনা পৌরসভার জন্মবৃত্তান্তে আসতে গেলে দেখা যায় খুলনা পৌর এলাকা অতীতে যশোর জেলার মুরালী থানার অন্তর্গত ছিল। পরে রূপসা নদীর পূর্ব পাড়ে তালিমপুর, শ্রীরামপুর বা রহিমনগরের কাছে সুন্দরবনের জঙ্গল কেটে নতুন থানা স্থাপন করা হয় এবং নাম দেওয়া হয় নওবাদ বা নয়াবাদ। কারো মতে এই নতুন থানা 1781 খ্রিস্টাব্দে, আবার কারো মতে 1836 খ্রিস্টাব্দে সৃষ্টি হয়। 1842 সালে খুলনা মহকুমার জন্ম হয়। তখনকার অবিভক্ত বাংলার প্রথম মহকুমা হল খুলনা। পরে তার পরিধি সম্প্রসারিত হয়ে বর্তমানে খুলনা এবং বাগেরহাট জেলার দুটি নিয়ে ছিল খুলনা মহকুমা। 1863 সালে বাগেরহাটে স্বতন্ত্র মহকুমার কার্যালয় স্থানান্তরিত হয় এবং 1845 সালে সেখানে প্রথম দালান কোঠা বেড়ে ওঠে, যা আজকে জেলা প্রশাসকের বাসভবন। জেলা প্রশাসক ছিলেন ডেপুটি মিস্টার শোর এবং দ্বিতীয় মহকুমা হাকিম ছিলেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি এই বাসভবনে তার উপন্যাস দুর্গেশ নন্দিনী রচনা করেছিলেন। পরে 1882 সালের 25 এপ্রিলের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী খুলনা জেলার জন্ম হয় এবং তৎকালীন যশোর জেলার খুলনা এবং বাগেরহাট মহকুমা দুটি এবং 24 পরগনা জেলার সাতক্ষীরা মহকুমা নিয়ে ওই সালের 1 জুন থেকে এই নতুন জেলার কাজ শুরু হয়। প্রথম জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন মিস্টার WM ক্লে। তার নাম অনুসারে শহরের ক্লে রোড হয়েছে। খুলনা জেলা শহর হলেও একথা অনেকেরই জানা নেই যে এই জেলার প্রথম মিউনিসিপ্যালিটি হল সাতক্ষীরাই। জেলার দ্বিতীয় মিউনিসিপ্যালিটি হল দেবহাটায়, যা প্রতিষ্ঠা পায় 1876 সালে এবং তা 1955 সালে বাতিল হয়ে ইউনিয়ন বোর্ডে পরিণত হয়। জেলার তৃতীয় মিউনিসিপ্যালিটি হল 1884 সালে খুলনা শহরে। 1884 সালের 16 ডিসেম্বর মিউনিসিপ্যালিটির দ্বিতীয় সভায় ভাইস চেয়ারম্যান বাবু কৈলাসচন্দ্র কাঞ্জিলালের বাড়ি সত্যচরণ হাউজে সাময়িক ব্যবস্থা হিসেবে মিউনিসিপ্যালিটির অফিস স্থাপন করা হয় এবং সেখানে কাজ চলতে থাকে। সে ভবনের অস্তিত্ব আজ আর নেই। তবে কারো কারো মতে ভবনটি বর্তমান পৌর ভবনের কাছেই ছিল। সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে 60 গম্বুজ মসজিদ হয়। এই মসজিদটি বহু বছর ধরে এবং বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। তুঘলকি ও জৈনপুরী নির্মাণশৈলী এতে একেবারে সুস্পষ্ট। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 সালে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট এবং ভিতরের দিকে 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে 104 ফুট আর ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। 60 গম্বুজ মসজিদ হিসেবে পরিচিত হলেও এই মসজিদে গম্বুজের সংখ্যা মোট 81টি। 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি, মোট 81টি গম্বুজ রয়েছে এই মসজিদে।
কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ মসজিদ বলতে বলতে ৬০ গম্বুজ মসজিদই নামকরণ হয়ে যায়, আর সেই থেকেই এই মসজিদ ৬০ গম্বুজ নামেই পরিচিত। ১৭৮৬ সালের এপ্রিল মাসে জনাব কিলম্যান হেঙ্কেল যশোরের কালেক্টর ভবনটি প্রতিষ্ঠার প্রস্তাব করেন। জনাব টিলম্যান হেঙ্কেল একজন বিচারক এবং ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি রাজস্ব আদায়ের বিষয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সদর দপ্তর কলকাতায় হওয়ার ফলে সরকারের কাছে তিনি এই বিষয় নিয়ে লিখে পাঠান। তৎকালীন সরকারের কর্মকর্তারা বিষয়টি জানা মাত্র আগ্রহ প্রকাশ করেন এবং ১৭৮৬ সালে যশোরের কালেক্টর ভবনটি প্রতিষ্ঠা করে। ১৮৭৬ সালে স্থাপিত এই ভবনটি যশোর শহরের ভৈরব নদীর তীরে অবস্থিত। শুরু থেকেই ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবেই ব্যবহার হয়ে আসছে, তবে বর্তমানে এটি যশোর জেলার এক অসামান্য বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে। এরপর তৎকালীন ভবের পাড়ায় বৈদ্যনাথ তলায় বর্তমান মুজিবনগরে ১৭ এপ্রিল ১৯৭১ সালে সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই স্থানের নামকরণ মুজিবনগর করেছিলেন। তখন সরকারি নথির শীর্ষে লেখা থাকত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর। সরকারের ঠিকানা ছিল মুজিবনগর। ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত খুলনা শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে অবস্থান করেছে দেশের দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর মোংলা। বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক বন্দর চট্টগ্রামের উপর চাপ বেড়ে যাওয়ায় অনেক আন্তর্জাতিক জাহাজ কোম্পানি বিকল্প রুট হিসেবে মোংলা বন্দরকে বেছে নিয়েছে। এছাড়া প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটানের সরকার মোংলা বন্দরকে বেশ গুরুত্ব দিয়ে ব্যবহার করছে আঞ্চলিক বাণিজ্যিক পণ্য আদান প্রদানের ক্ষেত্রে। এছাড়াও মোংলার কাছেই খান জাহান আলী বিমানবন্দর এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র, বিভাগীয় নগরী খুলনা, বাগেরহাট, বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল এবং স্থলবন্দর ভোমরা। খুলনার মোংলা বন্দর থেকে সুন্দরবন বা সুন্দরবন লাগোয়া নয়নাভিরাম সমুদ্র সৈকতে জাহাজ, পিকনিক লঞ্চ, প্রাইভেট নৌযান কিংবা অন্য যে কোনো নৌযানে করে ভ্রমণের জন্য এটি অন্যতম ট্রানজিট। মোংলা বন্দরে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা মোংলা ইপিজেডও কিন্তু খুবই কাছেই। খুলনা বিভাগ শিল্পে সমৃদ্ধ একটি বিভাগ। এই খুলনা বিভাগের প্রধান সমৃদ্ধ জেলা হল খুলনা, কুষ্টিয়া এবং যশোর। খুলনার একটি বড় রপ্তানিমূলক খাত হল হিমায়িত চিংড়ি। দেশের ৩,৭৬৮ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় সম্পূর্ণ অবদানই কিন্তু এই খুলনা বিভাগের। আর এই চিংড়ির কারণে খুলনাকে রূপালী শহর বলে আখ্যায়িত করা হয়। এছাড়াও একটা সময় পাটকলের সমৃদ্ধির জন্য সেই অবকাঠামোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই বিভাগ। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আজ একেবারে বন্ধপ্রায়। খুলনা বিভাগের কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলাতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে সুপরিচিত কিছু প্রতিষ্ঠান হল খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর এমএম কলেজ, যা ১৯৪১ সালে যশোর কলেজ নামে প্রতিষ্ঠা পায়। বর্তমানে সরকারি এমএম কলেজ বা মাইকেল মধুসূদন কলেজ নামে পরিচিত। আরও আছে ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ আরও 10টি মেডিকেল কলেজ রয়েছে। পদ্মা, মেঘনা এবং ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি। সুন্দরবন বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার কিছু অংশ আর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের
৬,৫১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং শতকরা ৩৪% রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবন ৬ ডিসেম্বর ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবিচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে, যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে। এই সুরক্ষা সত্ত্বেও IUCN রেড লিস্ট অফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কের অধীনে ২০২০ সালের মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বলে মনে করা হয়েছিল। সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রেখেছে সামুদ্রিক স্রোতধারা, কাদার চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা। মোট বনভূমির ৩১.১% অর্থাৎ ১,৮৭৪ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী-নালা, খাড়ি, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি, হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক ১০৬টি বাঘ, ১ লক্ষ থেকে ১,৫০,০০০ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়। ১৯৪২ সালের ২১শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক কিন্তু ঘুরতে আসে। প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবনে ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে। সর্বাধিক গাছের প্রজাতি হল সুন্দরী এবং গেওয়া। বনে ২৯০ প্রজাতির পাখি, ১২০ প্রজাতির মাছ, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ এবং ৮টি উভচর প্রজাতি সহ ৪৫৩টি প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থান রয়েছে। মাছ এবং কিছু অমেরুদণ্ডী প্রাণী ছাড়া অন্য বন্যপ্রাণী হত্যা বা দখলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মনে হচ্ছে বিংশ শতাব্দীতে হ্রাসপ্রাপ্ত জৈব বৈচিত্র্য বা প্রজাতির ক্ষতির একটি সামঞ্জস্যপূর্ণ প্যাটার্ন রয়েছে এবং বনের পরিবেশগত গুণমান হ্রাস পাচ্ছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানের প্রশাসন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বন অধিদপ্তর। বাংলাদেশে ১৯৯৩ সালে বন সংরক্ষণের জন্য একটি বন চক্র তৈরি করা হয় এবং এরপর থেকে প্রধান বন সংরক্ষকদের নিযুক্ত করা হয়েছে। উভয় সরকারের কাছে থেকে সংরক্ষণের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সুন্দরবন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণে অনেক হুমকির মুখে রয়েছে। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের ভূমিধসের কারণে প্রায় ৪০% সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রের জলস্তর বৃদ্ধি এবং স্বাদু পানির সরবরাহ হ্রাসের কারণে বনটি বর্ধিত স্যালিনিটিতেও ভুগছে। আবার ২০০৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় আয়লা ব্যাপক হতাহতের সাথে সুন্দরবনকে বিধ্বস্ত করেছে। এই ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রস্তাবিত কয়লাচালিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের খুলনার বাগেরহাট জেলার রামপাল উপজেলায় সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার বা ৮.৭ মাইল উত্তরে অবস্থিত। ইউনেস্কো ২০১৬ সালের একটি প্রতিবেদন অনুসারে এই অনন্য ম্যানগ্রোভ অরণ্যের আরও ক্ষতি করবে বলে ধারণা করা হচ্ছে। যশোর জেলার শার্শা উপজেলায় বেনাপোল শহরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর। এই বন্দরটি বেনাপোল পেট্রোপোল সীমান্ত দিয়ে ভারতের সাথে রপ্তানি আমদানি করতে ব্যবহার করা হয়। এই বন্দরটি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত। আমদানিকৃত ভারতীয় পণ্যগুলির মধ্যে প্রায় ৯০% এই বন্দরের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। ২০০২ সালে বেনাপোল শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়। বেনাপোল স্থলবন্দরের আয়তন প্রায় ৯০ একর। এ বন্দর দিয়ে প্রধানত ভোগ্যপণ্য, কাঁচা তুলা যানবাহন, মোটর পার্টস, মেশিনারি, তৈরি পোশাক, লোহা এবং লোহাজাতীয় পণ্য, স্টিল, প্লেট, প্রসাধনী সামগ্রী, শিশুখাদ্য, রাসায়নিক দ্রব্য ইত্যাদি আমদানি করা হয়। এ বন্দরের প্রধান রপ্তানি পণ্য হল পাট এবং পাট জাতীয় পণ্য, তৈরি পোশাক,
মাছ, প্লাস্টিক এছাড়াও আরও অনেক কিছু। 2020-21 অর্থ বছরে এই স্থলবন্দর থেকে 83,54,95,442 টাকা আয় করে বাংলাদেশ সরকার। বহু কৃতি ব্যক্তিত্বের স্থান হল এই খুলনা বিভাগ। তার মধ্যে খান জাহান আলী, যিনি মুসলিম ধর্ম প্রচারক, প্রফুল্ল রায় চৌধুরী, বাঙালি রসায়নবিদ, লালন শাহ, আধ্যাত্মিক ফকির সাধক, মাইকেল মধুসূদন দত্ত, ঊনবিংশ শতাব্দীর কবি, সৈয়দ আলী আহসান, গোলাম মোস্তফা, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, পরমাণু বিজ্ঞানী এম শমশের আলী, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী, বনানী চৌধুরী সহ ববিতা, মৌসুমী, শাবনূর, হাবিবুল বাশার সুমন, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান এবং সালমা খাতুন সহ আরও অনেক কৃতি সন্তান এই বিভাগে জন্মগ্রহণ করেছে। ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে স্থলপথ, আকাশপথ, জলপথ ব্যবহার করা যায় এই খুলনা বিভাগের সঙ্গে। 1912 সাল থেকে অত্র অঞ্চলে নদীপথে স্টিমার চলাচল করে। খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যকার যোগাযোগ ব্যবস্থা দেশের অন্যান্য জেলাগুলোর থেকে অনেক ভালো। সুপ্রিয় দর্শক বৃন্দু, আমাদের আজকের পর্বের এই আয়োজন এ পর্যন্তই। পরবর্তী আয়োজনে আমরা জানব নতুন আরও একটি বিভাগ সম্পর্কে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর দৈনিক সকালের দুনিয়ার সঙ্গেই থাকুন।